আসসালামু আলাইকুম। সুপ্রিয় ক্যাডেট ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের জন্য শতকরা বিষয়ক কিছু গাণিতিক সমস্যার সমাধান করাবো এবং আমি চেষ্টা করব যে একদম প্রাথমিক পর্যায় থেকে আজকে হয়তো বা মাধ্যমিক পর্যায় পর্যন্ত অঙ্ক করাবো। দেন হচ্ছে আমরা আরেকটা ক্লাস রাখবো, অথবা আমরা এই নিয়ে 3টা ক্লাস নিতে পারি শতকরা বিষয়ক। তো সেই শতকরা বিষয়ক 3টি ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের ক্যাডেট ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য, বা যে ধরনের প্রশ্নগুলো সাধারণত আসতে পারে সে বিষয়ে আলোচনা করার জন্য। তো প্রথমে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ, লাইভটাকে দেখি চলছে কিনা। ওকে, সাউন্ডের বিষয়টা একটু আছে, একটু দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে শুরু করি। আজকে আমরা পড়ব হচ্ছে শতকরা। শতকরা, ওকে। এখন প্রশ্ন হচ্ছে শতকরা আসলে আমরা কিভাবে কি করব সেটা। এখন শতকরা হচ্ছে মানে প্রতি শতে। শতকরা এর মানে হচ্ছে হচ্ছে প্রতি শতে। শতে বলতে প্রতি 100-তে, ঠিক আছে। শতকরা মানে হচ্ছে প্রতি শতে বা প্রতি 100-তে কত। আচ্ছা, শতকরা মূলত হচ্ছে একটি ভগ্নাংশ। শতকরা একটি ভগ্নাংশ। শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100, সর্বদা 100, এবং শতকরার প্রকাশের চিহ্ন হচ্ছে এই পার্সেন্টেজ। ওকে, এইভাবে দিতে পারো, অথবা আসলে বইয়ে তো বিভিন্ন বই বিভিন্নভাবে দেওয়া, এইভাবে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শতকরার কোনো একক নেই। শতকরার কোনো একক নেই। আচ্ছা, এখন দেখো আমি এখানে লিখেছি শতকরা মানে হচ্ছে প্রতি 100-তে কত সেটা বোঝায়। শতকরা একটি ভগ্নাংশ যার হর হচ্ছে সর্বদা 100। শতকরা প্রকাশের চিহ্ন হচ্ছে এই যে আমাদের এই চিহ্নটা। শতকরার কোনো কি নেই, একক নেই। এখন কথা হচ্ছে শতকরা একটি ভগ্নাংশ, আর যেহেতু একটি ভগ্নাংশ তাহলে ভগ্নাংশকে কি করা যায়, অনুপাতের সাহায্যে প্রকাশ করা যায়। তার মানে আমরা এটা জিনিস বলতে পারি যে শতকরার সাথে অবশ্যই অনুপাতের একটি সম্পর্ক আছে। এটা আমরা একটু পরে দেখব। অথবা এটাও বলতে পারি যে অনুপাতের সাথে শতকরার একটি কি আছে, সম্পর্ক আছে। আর তোমরা জানো অনুপাতেরও কি নেই, কোনো একক নেই। ওকে, আচ্ছা, এই হচ্ছে মূলত কথা। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, যেটা আসলে আমাদের খুবই দরকার ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য। এখন কথা হচ্ছে, খেয়াল করো, আমরা এখন শিখব হচ্ছে কোনো সংখ্যাকে, কোনো সংখ্যাকে, এখন কোনো সংখ্যা বলতে এখানে আমাদের এখানে যে সমস্যাগুলো আসবে সেই সংখ্যা হচ্ছে কি সাধারণ, সাধারণ না দিয়ে স্বাভাবিক দিয়ে, এটা ভালো হবে তোমাদের বুঝতে। স্বাভাবিক সংখ্যা মানে সংখ্যার মধ্যে কি থাকতে পারে, স্বাভাবিক সংখ্যা থাকতে পারে, থাকতে পারে ভগ্নাংশ, আবার এই ভগ্নাংশের মধ্যে থাকতে পারে সাধারণ ভগ্নাংশ, থাকতে পারে দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, থাকতে পারে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, ঠিক আছে। এই কয়েকটা থাকতে পারে যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ। আমরা শিখব এখন প্রথমে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ, ঠিক আছে। তো আমি তোমাদেরকে কয়েকটা দেখাচ্ছি। হ্যাঁ, লেখা মোটামুটি স্পষ্ট আছে।
সমস্যা নেই। আচ্ছা, কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। তো তুমি জাস্ট মনে রাখবা যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করার জন্য আমাকে জাস্ট 100% দিয়ে গুণ দিতে হবে। কত পার্সেন্ট দিয়ে গুণ দিতে হবে? 100% দিয়ে গুণ দিতে হবে। যেমন ধরো আমরা যদি একটি ভগ্নাংশ নিই, যেমন ধরো নিলাম 5/3, প্রশ্নে বলছে 5/3কে শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো। আচ্ছা, এটা একটি স্বাভাবিক ভগ্নাংশ, প্রকাশ করো। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক যে সাধারণ ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমাকে জাস্ট কি করতে হবে? প্রথমে সেই ভগ্নাংশটা লিখব এবং তাকে 100% দিয়ে কি করব? গুণ দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো 5 একে 5, 5 20 কত বললো? 100। এখন 3 এবং 20 গুণ করলে কত হবে? 60, আর তার কত? পার্সেন্ট। এই যে পার্সেন্ট চিহ্নটা রয়ে গেছে। সহজ। যে কোনো সংখ্যা, অর্থাৎ কোনো সংখ্যা, সেই সংখ্যাগুলো কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে, ভগ্নাংশ হবে, এবং দশমিক সংখ্যা যদি থাকে তাকে যদি আমাদের শতকরায় প্রকাশ করতে বলে তাহলে আমরা জাস্ট কি করব? 100% দিয়ে গুণ দিব। তারপরে যদি কাটাকাটি করা যায়, অর্থাৎ সরলীকরণ করা যায়, তাহলে আমরা সরলীকরণ করব, করে আমরা আমাদের অ্যান্সার নামিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন তোমাকে যদি আমি দেই, খেয়াল করো। যেমন দিলাম, ধরো নিচে দিলাম হচ্ছে 5, উপরে দিলাম 7, এটাকে বললাম কি? শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো। ঠিক আছে, আচ্ছা, এখন এই ভগ্নাংশটাকেও যদি আমরা কি করতে চাই? শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে এই ভগ্নাংশের সাথে জাস্ট কি করতে হবে? 100% দিয়ে গুণ দিতে হবে। তাহলে কাটাকাটি করো, 5 একে 5, 5 20 কত? 100। 20 আর 7 গুণ করলে হবে কত? 140, আর সাথে আছে কি? পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট হলো বলো তো? 140%। আর এখানে কত আসে? 60%। দেখো, যখন আমাদের অ্যান্সার 60% আসছে তখন ভগ্নাংশটা কি ছিল বলো তো? প্রকৃত ভগ্নাংশ ছিল। কি ছিল? প্রকৃত ভগ্নাংশ। এখান থেকে তোমার একটু জানার বিষয় আছে, সেটা কি? এটা তুমি লিখে রাখতে পারো যে প্রকৃত ভগ্নাংশকে, প্রকৃত ভগ্নাংশকে শতকরায়, শতকরায় প্রকাশ করলে, প্রকাশ করলে তা সব সময় বা সর্বদা, তা সর্বদা 100% অপেক্ষা ছোট হবে। এটা তোমাদের ক্যাডেট ভর্তি পরীক্ষায় 1 নম্বরের জন্য আসতে পারে, সত্য মিথ্যায় আসতে পারে, যে প্রকৃত ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে তা সর্বদা 100% থেকে ছোট হয়। যদি এটা আসে তাহলে সত্য দিবা, আর যদি বলে বড় হয় তাহলে কি দিবা? মিথ্যা দিবা। আমার কথা বুঝতে পারছো? আবার দেখো, এইখানে যখন আমরা শতকরায় প্রকাশ করেছিলাম তখন আসছিল কত? 140%। কখন 140% আসছিল? যখন আমাদের এই ভগ্নাংশটা কি ছিল? অপ্রকৃত ভগ্নাংশ ছিল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম যে অপ্রকৃত ভগ্নাংশকে, অপ্রকৃত ভগ্নাংশকে শতকরায়, শতকরায় প্রকাশ করলে, প্রকাশ করলে তা সর্বদা 100% অপেক্ষা কি হয় বলো? বড় হয়। ঠিক আছে, এই লাইন দুটো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্যাডেট ভর্তি পরীক্ষার্থী আছো তাদের জন্য আমি আবারও বলতেছি, অপ্রকৃত ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে তা সর্বদা কি হবে? 100% অপেক্ষা বড় হবে। এটা তোমার মনে রাখতে হবে। আর প্রকৃত ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে তা সর্বদা 100% অপেক্ষা কি হবে? ছোট হবে। এটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। দেখো, আমি জানি তুমি এই যে ক নাম্বার আর খ নাম্বার প্রশ্ন তুমি এটা ক্লাস দেখে বলতে পারো যে এটা স্যার কি অঙ্ক করে, এগুলো তো আমি সবই পারি। কিন্তু তুমি যেটা পারো না বা তুমি যেটা বিশ্লেষণ করে পড়ো না সেটা হচ্ছে কোনটা? এই যে এই লাইনটা, যে প্রকৃত ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে তা সর্বদা কি হবে? 100% অপেক্ষা ছোট হবে। আর অপ্রকৃত ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে তা সর্বদা কি হবে? 100% অপেক্ষা বড় হবে। দ্যাটস ইট। ওকে, আচ্ছা মুছে দিই। আমরা তো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশে শতকরায় প্রকাশ করে দেখলাম। এবার আমরা যেটা করব, আমরা করব হচ্ছে কি, মিশ্র ভগ্নাংশকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে? চলো
গ নাম্বার প্রশ্ন, যেমন গ নাম্বার প্রশ্ন আমি দিলাম যে এরকম যে 3 সমস্ত 33 ভাগের 1 কে শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো। আচ্ছা, এটা চেঞ্জ করে দিই, 3 সমস্ত 20 ভাগের 1 দিলাম, শতকরায় প্রকাশ করো। আচ্ছা, যখন আমাদের প্রশ্নে মিশ্র ভগ্নাংশ থাকবে, থাকুক, তাতে কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে তো বলেছি যে যে কোনো সংখ্যাকে যদি আমাদের শতকরা প্রকাশ করতে বলে তাহলে আমরা কি করব, 100% দিয়ে গুণ দিব। আচ্ছা, যেই কথা সেই কাজ। তাহলে চলো 3 সমস্ত 20 ভাগের 1 গুণন কত পার্সেন্ট বলো তো, 100%। ওকে। আচ্ছা, এবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 3 20 60, 60 আর 1 61, আর নিচে কত হবে বলো তো, 20 গুণন কত পার্সেন্ট, 100%। এখন কাটাকাটি করো, 20 একে 20, 5 20 কত, 100। তাহলে 5-এর সাথে 61 গুণ করলে হবে কত, 305। এই যে 305%, 300 কত পার্সেন্ট, 5%। তো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ কেউ যদি আমাদের শতকরায় প্রকাশ করতে বলে আমরা যেভাবে করে আসছি ঠিক সেভাবেই করব, কোনো সমস্যা হবে না। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার 100% দিয়ে কেন গুণ করতেছেন? 100% দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি তার সংখ্যার মানের পরিবর্তন হবে না? না স্যার, কোনো সংখ্যাকে যদি তুমি 100% দিয়ে গুণ দাও তাহলে কি সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো আমি লিখলাম 5, 5 গুণন কত পার্সেন্ট, 100%। ও আরেকটা লাইন তো তোমাদের লিখে দিই নাই, এই পার্সেন্টেজ এর মানে হচ্ছে কত, 100 ভাগের 1, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো এই যে 5 গুণন 100, 100, আর এই যে পার্সেন্টেজের পরিবর্তে লিখলাম কি বলতো, 100 ভাগের 1, কত, 100 ভাগের 1। তাহলে 100 100 কাটা, তাহলে কি থাকলো বলতো, 5। অর্থাৎ 5 এর 100% মানে কত, 5। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। ওকে, তাহলে কলমটা কোথায় রাখলাম, একটা কলম রাখা ছিল, হ্যাঁ পেয়ে গেছি। ওকে, ঠিক আছে। এই তো, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি তুমি 100% দিয়ে গুণ দাও তাতে মানের কোনো সংখ্যার মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। আচ্ছা, আমরা তো ভগ্নাংশ দিয়ে করে ফেললাম। এবার চলো আমরা দশমিক সংখ্যাকে কিভাবে শতকরায় প্রকাশ করা যেতে পারে সেটা আমরা শেষ করি, শিখে ফেলি। আচ্ছা, যেমন ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া হইল যে 5.05, 5 কত বলো, 05কে কি করো, শতকরায় প্রকাশ করো। তাহলে 5.05কে শতকরায় প্রকাশ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, দেখো যেটা বলছিলাম আর কি তোমাদেরকে, যে যে কোনো সংখ্যা যদি বলে তাহলে সেই সংখ্যাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমরা 100% দিয়ে গুণ দিব। তাহলে লিখি 5.05 গুণন কত পার্সেন্ট বলো তো, 100%। আচ্ছা, এখন দশমিক সংখ্যাকে তো ভগ্নাংশ আকারে লেখা যাবে, অর্থাৎ উপরে 505, দশমিকের জন্য এখানে একটি 1, আর দশমিকের পরে আছে 2 অঙ্ক, সেজন্য 2টি শূন্য, গুণন কত পার্সেন্ট, 100%। এই 100 আর 100 কাটা যাবে, তাহলে কি থাকবে, উপরে শুধু থাকবে কত, 505। এই যে 505%। অর্থাৎ আমরা যদি 5.05কে কি করি বলতো, শতকরায় প্রকাশ করি তাহলে কত আসবে, 505%। ঠিক আছে। আচ্ছা, একদম সহজ, আশা করি তোমরা পারবা। আচ্ছা, তাহলে মুছে দেই। ওকে, এই তো আমাদের হয়ে গেল সংখ্যাকে শতকরায় প্রকাশ। এবার আমরা কি করব, শতকরা থেকে সংখ্যায় প্রকাশ করব। শতকরা থেকে কিসে প্রকাশ করব, সংখ্যায় প্রকাশ করব। আমাদের দ্বিতীয় শিখার বিষয় হচ্ছে শতকরা থেকে সংখ্যায় প্রকাশ, সংখ্যায় প্রকাশ। আচ্ছা, শতকরা থেকে সংখ্যায় প্রকাশ। আচ্ছা, এখন তোমাকে বলল ক নাম্বারে, যেমন বললো তোমাকে 3 সমস্ত 33 ভাগের 1%কে স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করো। স্বাভাবিক ভগ্নাংশ অথবা সাধারণ ভগ্নাংশ বলতে পারো, বা শুধু বললো যে ভগ্নাংশে প্রকাশ করো, ভগ্নাংশে প্রকাশ করো, প্রকাশ করো। ঠিক আছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। কি বলছে বলো তো, সংখ্যাটাকে চল আমরা আগে লিখি। 3 সমস্ত 33 ভাগের 1%, এটা হচ্ছে আমাদের শতকরা
দেওয়া আছে, এটাকে আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হবে। শোনো, কোনো কথা নাই, প্রথমে যেটা করবা সেটা হচ্ছে যে ভগ্নাংশটা আছে সেটা সুন্দরভাবে লিখবা। আর এই যে পার্সেন্টেজ চিহ্ন আছে, এই পার্সেন্টেজ চিহ্নের জন্য তুমি লিখবা 100/1। কত লিখবা বলো? 100/1 লিখবা। আচ্ছা, এবার এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে লবে হবে 100, নিচে হবে কত? 33 গুণন, আর এই পাশে কি আছে বলো তো? 100/1। তাহলে এই 100 আর এই 100 কি যাবে? কাটা যাবে। তাহলে উপরে থাকবে কি? 1, আর নিচে কত? 33। ঠিক আছে, অর্থাৎ 3/33%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে কত? এটা 33/1। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? আমার মনে হয় তোমাদের আমি বুঝাইতে পারছি। আর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিও, অথবা তোমরা তো আমাকে চিনোই, সমস্যা নাই, আমাকে পার্সোনালি জানাবা অথবা প্রাইভেটে তখন জানিয়ে দিবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর কথা হচ্ছে এখানে ফেসবুক লাইভে ক্লাস নেওয়া হচ্ছে। আমি চাই যে আমার স্টুডেন্টের পাশাপাশি বাংলাদেশে যারা আছে, যারা ক্যাডেট ভর্তি ইচ্ছু আছো যারা, তো তোমাদের সামনে যদি এই ক্লাসটা চলে আসে, যেন তোমরা যদি ক্লাসটা একটু দেখো, যেন কিছু শিখতে পারো, এই জন্যই। আচ্ছা, তাহলে কি 3/33%কে যখন আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম তখন সেটা কত আসলো? 33/1। কিভাবে করেছি দেখো, 3/33%। এখন এই যে পার্সেন্টের জন্য কি কত দ্বারা গুণ করছি? 100/1 দ্বারা গুণ করছি, অর্থাৎ পার্সেন্ট থাকলেই কি লেখা যাবে? 100/1 লেখা যাবে। এখন 3 কত? 99, আর 1 যোগ করলে হবে 100, নিচে থাকবে 33, আর এখানে 100/1, এই 100 আর এই 100 কাটা যাবে। তাহলে কি এখানে 1 আর 33 গুণ করলে নিচে হবে হরে 33, আর 1 আর 1 গুণ করলে লবে হবে 1। তোমরা কিন্তু অনেকেই যে ভুলটা করো যে লবে যদি সব কিছু কাটাকাটি যায় তার মানে স্যার লবে কিছু নাই, শুধু অ্যান্সার কি দিয়ে দাও? হরে যা আছে তা। এইটা যদি করো তুমি নিশ্চিতভাবে পরীক্ষাতে ধরা খাবা। সহজ কথা যেটা, এইটুকু বিষয় যদি তুমি না বুঝো তাহলে তো তোমার জন্য সমস্যা। মনে রাখবা, কাটাকাটি করার পরে যদি লবে কিছু না থাকে, কিছু থাকবা না থাক, লবে কি আছে? মানে গুণের ক্ষেত্রে অবশ্যই 1 আছে। তাহলে 1 আর 1 গুণ করলে কত হবে? 1। আর এখানে হরে দেখো 33, আর 1 গুণ করলে হবে কত? 33। অর্থাৎ 3/33%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে কত? 33/1। ওকে, আচ্ছা, এবার তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যার শতকরাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে যদি আমরা প্রশ্নটা এইভাবে একটু চেঞ্জ করে দিই, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে এরকম দিলাম, মনে করো 1.01% কে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমরা লিখি 1.01%। আচ্ছা, তাহলে 1.01 লিখলাম, গুণন এই যে পার্সেন্টেজ চিহ্ন আছে, পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে আমি কি লিখবো? 100/1। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো এই যে 1.01 একে দশমিক সংখ্যা থেকে যদি ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কি হবে বলো তো? 101, আর নিচে এই দশমিকের জন্য একটি 1, আর দশমিকের পরে দুইটি অঙ্ক থাকায় দুইটি শূন্য, গুণন 100/1 কত বলো? 1। এবার খেয়াল করো 1 আর 101 গুণ করলে হবে স্যার 101, 100 আর 100 গুণ করলে হবে 10,000, অর্থাৎ 1 দিয়ে 4টি শূন্য। এটাই আমার উত্তর, এখানে আহামরি কিছু নাই। শোনো, তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলোতে কি আসে? স্বাভাবিক উত্তর আসে, যেগুলো তোমার মনে হয় পরিচিত বা উত্তর দেখে মনে হয়েছে এটা হয়েছে। কিন্তু দেখো, ক্যাডেট ভর্তি পরীক্ষায় এমন কিছু সংখ্যা দেওয়া থাকতে পারে, বা এমন কিছু সংখ্যা তোমাকে দিবে যে সংখ্যাগুলো হয়তো বা তুমি নর্মালি কি করো নাই, প্র্যাকটিস করো নাই। কিন্তু স্যার তুমি যদি বেসিকটা বুঝে থাকো যে এই রকম থাকলে এই অঙ্কগুলো এইভাবে সমাধান করতে হয়, তাহলে তোমাকে যে কোনো সংখ্যায় দিক, যে কোনো গাণিতিক সমস্যায় দিক, তুমি কিন্তু পারবা। সেজন্য আমি তোমাকে বলবো তুমি একই অঙ্ক বারবার না করে বিভিন্ন ধরনের অঙ্ক, বিভিন্ন প্রশ্ন একবার করে ভালোভাবে করো, তাহলেই তোমার কাজে দিবে। এক অঙ্ক 10 বার করে লাভ নাই যদি তুমি না বুঝে থাকো। আর যদি তুমি বুঝতে পারো তাহলে ওই ধরনের যে কোনো সমস্যা দিলে তুমি সমাধান করতে পারবা, কারণ তুমি নিয়মটা জানো। ঠিক আছে, সেই জন্য নিয়ম জানা জরুরি, এবং ওই নিয়মের অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় সেই প্রসেসটাও জানা জরুরি। ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে। তোমাদের আসলে আমি একটা জিনিস স্কিপ করে ফেলছি, সেটা হচ্ছে অনুপাতকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করা যায়। অনুপাত থেকে শতকরায় প্রকাশ। আচ্ছা, ভগ্নাংশে না দিয়ে অনুপাত থেকে শতকরায় প্রকাশ, চলো আমরা শিখবো এবার অনুপাত থেকে কি শতকরায় প্রকাশ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো একটি সমস্যা দিচ্ছে এখানে, যেমন ধরে নাম 5 অনুপাত, আচ্ছা এক কাজ করি 25 অনুপাত দেই, ধরো কত দেওয়া যেতে পারে? আচ্ছা, 25 অনুপাত দিলাম, মনে করো
50 দিলাম, সমস্যা নেই। 25 অনুপাত কত দিলাম? 50। এখন এটাকে যখন আমি শতকরায় প্রকাশ করব তখন আমার কাজ হবে প্রথমে এই 25 অনুপাত 50কে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অনুপাতটাকে প্রথমে কি করতে হবে? ভগ্নাংশে প্রকাশ করে আনতে হবে। তাহলে দেখো যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে উপরে হবে 25, নিচে হবে 50। কারণ তুমি জানো অনুপাতের প্রথম পদটা হয় লব এবং দ্বিতীয় পদটা হবে কি? হর। তাহলে যে 25/50 ভগ্নাংশ হয়ে গেছে। এখন যেহেতু আমি শতকরায় প্রকাশ করব, তো শতকরায় প্রকাশ করার জন্য তোমাকে কি বলছিলাম? কত পার্সেন্ট দিয়ে গুণ দিবা? 100% দিয়ে গুণ দিবা। এখন যদি কাটাকাটি করা যায় স্যার, কাটাকাটি করবা, আর যদি না যায় করবা না। যেহেতু কাটাকাটি যাচ্ছে 50 একে 50, 50 দুগুণে 100, তাহলে এই যে 25 আর 2 গুণ করলে হবে 50, আর এই যে পার্সেন্টেজ আছে, এই যে পার্সেন্টেজ দিয়ে দিলাম। তাহলে কি হইলো বলো তো? 50% হয়ে গেল। আবার দ্বিতীয় আরেকটি সমস্যা যখন আমরা যদি সমাধান করি, সেটা হচ্ছে যেমন ধরো দিলাম 5:4, এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে শতকরায় প্রকাশ করার জন্য প্রথমে কি এই অনুপাতটাকে কি করতে হবে? স্বাভাবিক অর্থাৎ সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 5, এখানে কত হবে? 4। এখন কি করতে হবে? 100% দিয়ে গুণ দিতে হবে। শেষ। এই যে 4 একে 4, 4 25-এ 100। 5 আর 25 গুণ করলে কত হবে স্যার? 125। আর এই যে পার্সেন্টেজ চিহ্নটা রয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট হলো? 125%। একটা জিনিস যদি তুমি খেয়াল করো, দেখো আমি যে প্রথম অনুপাতটা লিখেছিলাম সেটা ছিল লঘু অনুপাত। কি অনুপাত ছিল বলো তো? লঘু অনুপাত। আচ্ছা। আর দ্বিতীয় যেটা লিখেছিলাম সেটা ছিল গুরু অনুপাত। কি ছিল বলো তো? গুরু অনুপাত। ঠিক আছে, লঘু অনুপাত এবং গুরু অনুপাত। দেখো লঘু অনুপাতকে যখন আমি শতকরায় প্রকাশ করছি তখন এসেছে সেটা কত পার্সেন্ট? 50%। যা কি বলতো? যা 100% অপেক্ষা অপেক্ষা ছোট। আচ্ছা, এখন আবার দেখো গুরু অনুপাতকে যখন আমি শতকরায় প্রকাশ করছি তখন কত আসছে? 125% আসছে। মানে এই প্রশ্ন অনুযায়ী 125% কি 100% অপেক্ষা বড় না? তাহলে এটা কি অবশ্যই যা 100% অপেক্ষা বড়। তাহলে আমরা কি শিখলাম বলো তো? আমরা শিখলাম যে লঘু অনুপাতকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তার সব সময় 100% অপেক্ষা কি হবে? ছোট হবে। আর গুরু অনুপাতকে যখন আমরা শতকরায় প্রকাশ করব তখন সেটা অবশ্যই 100% অপেক্ষা কি হবে? বড় হবে। এই তো, এই হচ্ছে আমাদের আপাতত ছোট ছোট প্রশ্নগুলোর সমাধান আমরা করলাম। এখন চলো আমরা বিভিন্ন টাইপের প্রশ্নগুলো সমাধান করব আজকে, দেখি কতগুলো করা যায়। এখন আমরা যে ধরনের সমস্যাগুলো সমাধান করব সেগুলো হচ্ছে যেমন ধরো কোনো কিছুর শতকরা কত। এখন প্রশ্ন হতে পারে স্যার কোনো কিছু শতকরা কত মানে আমি তো বুঝি নাই। স্যার প্রশ্ন লিখলেই বুঝতে পারবেন। যেমন আমি ধরেন প্রথম প্রশ্নটা লিখলাম যে 101 সমস্ত 3/1 কেজি চালের 25% সমান কত। ঠিক আছে, প্রশ্নটা কি? 101 সমস্ত 3/1 কেজি চালের 25% সমান কত। এখন খেয়াল করো এখানে বলছে 101 সমস্ত 3/1 কেজি চালের 25% সমান কত। এখন আমরা কিভাবে করব? প্রশ্নটা দেখো ভালো করে পড়ো। এই যে 101 সমস্ত 3/1 কেজি চালের 25%, তাই না? এটা সমান আমাদের বের করতে হবে আসলে কত কেজি হবে। এখন দেখো এই যে এটা আছে মিশ্র ভগ্নাংশে, মিশ্র ভগ্নাংশ থেকে প্রথমে আমরা যেটা করব অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। আচ্ছা, যদি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হবে বলো তো? 304 কেজি চালের 25% মানে কত? উপরে 25। আচ্ছা, তোমাদের তো অন্যভাবে শিখাইছি। 25% তার মানে 25 গুণন এই যে পার্সেন্টেজ চিহ্ন আছে, পার্সেন্টেজ চিহ্নের জন্য কত যেন লিখতে হয়? 100/1। ওকে, আচ্ছা। তাহলে 100-কে 25 দ্বারা ভাগ করে এখানে হবে 1, এখানে হবে 4। আচ্ছা, এখন এই যে 4 দ্বারা আমি 304-কে ভাগ করতে পারবো। আচ্ছা, হ্যাঁ পারা যাবে, সমস্যা নেই। আচ্ছা, একটু ছোট করে নেই দেখি। 304/3 এত কেজি চালের কত বলো তো?
উপরে 1 নিচে কত থাকবে 4। এই যে 1 আর 1 গুণ করলে হবে 1 আর নিচে হচ্ছে 4। এখন 4 দ্বারা যদি আমি 304কে ভাগ করি তাহলে 4 সাথে 28, 2 4 থাকবে, 4 6 24। ঠিক আছে, এত। আচ্ছা, এখানে আসলে এককটা লিখে দিলে ভালো, তবে এখানে না লিখলেও অবশ্যই শেষে গিয়ে একক লিখতে হবে। স্যার আপনি যদি একক না লিখেন তাহলে আপনার নাম্বার পাবেন না। আমি আবারও বলতেছি, যদি একক না লিখেন তাহলে নাম্বার পাবেন না। আচ্ছা, তাহলে উপরে কত থাকতেছে স্যার 76, আর নিচে কত থাকছে 3, কারণ এখানে তো সব কাটাকাটি গেছে। তাহলে 76/3 কেজি। এখন এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা এখন মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেব, তাই হয়ে যাবে। তাহলে 76-এর মধ্যে 3 কতবার যাবে বলো তো? 3 দুগুণে 6, 3 পাঁচে 15, এই যে 25 সমস্ত 3/1 কেজি। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্ত করে দিলেই আপনি ক্যাডেট ভর্তি পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে, 1 নাম্বারের জন্য তো থাকবেই, অথবা 2 নাম্বারের জন্য থাকতে পারে। তাহলে দেখেন আমাদের এই টাইপটা হচ্ছে কি কোনো কিছুর শতকরা কত। তো আমি প্রথম প্রশ্নটা আপনাকে দিয়েছি 101 সমস্ত 3/1 কেজি চালের 25% সমান কত। তাহলে 101 সমস্ত 3/1 কেজি চালের 25%। আচ্ছা, 101 সমস্ত 3/1, এটা ছিল আমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমরা কি করছি? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছি। তো 101 সমস্ত 3/1 কে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে কত? 3/304 কেজি চালের 25%। এই যে 25 লিখছি, আর একটু আগে শিখিয়েছিলাম যে পার্সেন্টেজ যদি থাকে তাহলে পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে আমরা গুণ আকারে লিখতে পারি কি 100/1। এই যে সেই 100/1 লিখেছি। এখন এই 25 দ্বারা 100কে ভাগ করছি, কত হয়ে গেছে? 4 হয়ে গেছে। গুড, ওকে। তারপর কি 304 ডিভাইডেড বাই 3 কেজি চালের 4/1। এখানে যে দেখো এককটা লিখে দিয়েছি, তোমরা চাইলে এখানে একক নাও লিখতে পারো, কিন্তু স্যার অবশ্যই অবশ্যই শেষে একক লিখবেন। যদি একক না লিখেন তাহলে কিন্তু হবে না, নাম্বার কেটে দিবে। পরে 4 দ্বারা 304কে ভাগ করেছি, হয়েছে কত? 76। ওকে, দেন হচ্ছে 76/3 থাকে। 76/3কে যখন আমরা কি করছি? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করছি, এসেছে আমাদের কত? 25 সমস্ত 3/1, আর শেষে একক লিখে দিয়েছে কেজি। অবশ্যই একক লিখবেন। ঠিক আছে, আচ্ছা, এই তো একটি প্রশ্ন সমাধান করে ফেললাম। এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটাতে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটাতে আমি নিয়ে আসবো হচ্ছে একটি দশমিক সংখ্যা। একটি দশমিক সংখ্যা নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, যেমন ধরেন আপনাকে দিল, প্রশ্নে বলল যে 25 মিটারের 25 মিটার ফিতার বললো যে আপনাকে 0.01% সমান কত। প্রশ্নটা বুঝতে পারছেন কি বলেছে এখানে? 25 মিটার ফিতার 0.01% সমান কত। এখন দেখেন আমরা যেটা করব, যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে করব। তাহলে 25 মিটার ফিতার 0.01%। আচ্ছা, 0.01 লিখলাম, পার্সেন্টেজের পরিবর্তে আমি কি লিখব? 100/1 লিখব। ওকে, 100/1 লিখলাম, ভালো কথা। তাহলে 25 মিটার ফিতার, এখন দেখেন এই যে দশমিক সংখ্যাটা ছিল এটাকে ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে কত হবে? 0.01-এর পরিবর্তে লেখা যাবে 100/1। গুণন কত স্যার? 100/1। মহা ঝামেলা, কোনো সমস্যাই নেই। আচ্ছা, এখন এই যে 100 দ্বারা 25কে যদি আমরা 25 দ্বারা 100কে ভাগ করে দেখলে এখানে কত হবে? 4 হবে। তাহলে দেখেন আমাদের লবে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে 3টা 1 গুণ করলে কত হবে বলেন? 1। আর 4 আছে আর 100 আছে, তাহলে হরের সাথে হরে আছে 4 এবং 100 গুণ আকার আছে, তাহলে 4 আর 100 গুণ করলে কত হবে? 400, অর্থাৎ 400/1 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছি বিষয়টা? কত বলো তো? 400/1 মিটার। তো এইভাবে আমরা কি করব? এই ধরনের প্রশ্নগুলো সমাধান করব। আচ্ছা, আমরা যদি আরেকটা করি, তো এরকম প্রশ্ন দিতে পারে যে, দিতেই পারে যে 2/1 এর 25% সমান কত। একদম সহজ। তাহলে ওই যে যেভাবে বলেছি সেভাবেই করব। তাহলে 2/1 এর 25%, এখানে 25 আর পার্সেন্টেজের জন্য গুণ আকারে লিখবো 100/1। 100 দ্বারা ভাগ করো, এখানে হবে 1, এখানে হবে 4। তাহলে দেখো লবে শুধু আছে কি 1 1 1, অর্থাৎ 3টি 1 গুণ করলে হবে 1, আর এখানে আছে 2 এবং এখানে আছে কত? 4। 4 আর 2 গুণ করলে কত হবে? 8। এটাই অ্যান্সার, একদম সহজ। তুমি জাস্ট শুধু নিয়মটা শিখো। তুমি যদি নিয়ম পারো, তোমাকে যে সংখ্যায় দিক না কেন তুমি সব সংখ্যা দিয়ে কি করতে পারবা?
সমাধান করতে পারবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই তো আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন আমরা আরেকটা শিখব, যেমন তোমাকে বলতে পারে, আমরা চলো এবার কিছু সমীকরণের সাহায্যে শতকরার সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, আমার ক্লাসমেট বন্ধু মোহাম্মদ লিমন, সেই সুদূর সাউথ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়া থেকে কমেন্ট করছে যে ফ্রেন্ড লিস্ট হাইড করে দাও, ফলোয়ার্স বাড়বে। থ্যাংক ইউ কমপ্লিমেন্টের জন্য, আমি খুব খুশি হলাম। আমি এটা নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা, ঠিক আছে লিমন, আশা করি ভালো আছো। দেশে আসলে অবশ্যই যোগাযোগ হবে, কথা হবে। ওকে, আচ্ছা, চলো আমরা করি। যেমন ধরো তোমাকে বলতে পারে ক এর, মনে করো বললো যে ক এর খ পার্সেন্ট সমান, আচ্ছা তোমাকে এইভাবে না দিয়ে আমি একটু অন্যভাবে সাজিয়ে দিই বিষয়টা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। যেমন বলতে পারে কোন সংখ্যার, প্রশ্নটা এরকম হতে পারে, কোন সংখ্যার খ পার্সেন্ট সমান ক হবে। কোন সংখ্যার খ পার্সেন্ট সমান কি হবে, ক হবে। তো এ জাতীয় সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেটা আমি প্রথমে একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাচ্ছি, এবং তোমরা কি করবা, এ জাতীয় যদি প্রশ্ন আসে সব প্রশ্নের সমাধান তোমরা এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন ধরো একটা প্রশ্ন দিলাম, সেটা হচ্ছে, যেমন বললো কোন সংখ্যার বললো যে 33 সমস্ত 3 ভাগের 1% সমান 666। এটা তোমাকে বললো, তোমার কাছে জানতে চাইলো কোন সংখ্যার 33 সমস্ত 3 ভাগের 1% সমান 666। ওকে, আচ্ছা, এখন এই সমস্যার সমাধান করব কিভাবে। কোন সংখ্যার বলেছে, সংখ্যাটা তো স্যার আমি জানি না। যদি না জানি তাহলে কি করতে হবে, ধরতে হবে। তাহলে আমরা ধরি সংখ্যাটি সমান ক। ধরলাম সংখ্যাটি কত, ক। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে দেখো, প্রশ্নতে যা বলছে আমি সেই অনুযায়ী সমীকরণটা সাজাবো। প্রশ্ন মতে কি বলছে, কোন সংখ্যার 33 সমস্ত 3 ভাগের 1। এখন সংখ্যাটি ধরছি কত, ক। তার মানে কি, ক এর 33 সমস্ত 3 ভাগের 1% সমান কত স্যার, 666। ক্লিয়ার, বুঝতে পারছি। দেখো বলছে কোন সংখ্যার 33 সমস্ত 3 ভাগের 1% সমান 666 হবে। তাহলে আমি ধরে নিয়েছি সংখ্যাটি হচ্ছে ক। তাহলে প্রশ্ন মতে ক এর, এই যে কোন সংখ্যার যে বলছে সংখ্যাটি ধরছি ক, তার মানে কি ক এর 33 সমস্ত 3 ভাগের 1% সমান কত হবে, 666। তুমি যদি এই লাইনটা বুঝতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা নেই। আর যেহেতু ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের স্কুলে অলরেডি এই ধরনের অঙ্কগুলো করে ফেলছে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে চলো আমরা কাজ করি। প্রথমে লিখি ক এর, এখন এই যে আমাদের কি আছে, ভগ্নাংশটা মিশ্রতে আছে, অপ্রকৃততে নিয়ে আসবো। তাহলে উপরে হবে কত, 100, নিচে কত হবে 3। আর এই যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের পরিবর্তে কত লিখবো জানো স্যার, 100 ভাগের 1 সমান দিয়ে লিখলাম 666। এখন দেখো এখানে কাটাকাটি করা যায়, এই যে 100, এই 100 কি বাদ যাবে। তাহলে উপরে দেখো কি থাকতেছে, এখানে আছে ক, এখানে আছে 1, এখানে 1। তাহলে ক এর সাথে 1 গুণ করলে কত হবে, ক হবে। আর নিচে শুধু আছে কি 3, তাহলে ক বাই 3 হবে। এখন এই পাশে আছে কত, 666। এখন তোমরা জানো যে সমীকরণের বাম পাশে যদি একটি মাত্র ভগ্নাংশ থাকে এবং সেই ভগ্নাংশের যে হরটি আছে সেটাকে যদি আমরা পক্ষান্তর করে দেই, দেখো এটা আছে ভাগ আকারে, যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। অর্থাৎ আমাদের ক সমান হবে 666 গুণন কত বলো, 3। এখন আমরা গুণফল নির্ণয় করি, 3 6 18, 3 6 18, আর হাতে 1 ছিল 19, হাতে 1, 3 6 18 আর কত 19। অর্থাৎ সংখ্যাটি কত আসতেছে আমাদের, কয়ের মান 1998 সাল। অর্থাৎ আমরা তাহলে লিখতে পারি কয়ের মান কত আসছে, 1998। তাহলে সুতরাং সংখ্যাটি কত বলতো, সুতরাং সংখ্যাটি সমান কত, 1998। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা,
তাহলে আমি আবারও বলতেছি, দেখো তোমাদের যদি এ জাতীয় প্রশ্ন আছে যে কোন সংখ্যার খ পার্সেন্ট সমান ক হবে, যেমন আমি একটা প্রশ্ন লিখেছি, কোন সংখ্যার 33 সমস্ত 3/1% সমান কত? 666, অর্থাৎ 666। আমি তো জানি না সংখ্যাটি কত, সেই জন্য ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে ক। তাহলে প্রশ্ন অনুযায়ী ক এর 33 সমস্ত 3/1% সমান কত হবে? 666। তাহলে ক এর এই যে 33 সমস্ত 3/1%, এটা ছিল মিশ্র ভগ্নাংশ, এটাকে প্রথমে নিয়েছে কি অপ্রকৃত ভগ্নাংশে, অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে হবে কত? 3/100। আর এই যে পার্সেন্টেজ চিহ্ন ছিল, পার্সেন্টেজ চিহ্ন থাকলে যেন কি করা যায়? গুণ আকারে 100/1 লেখা যায়। এই যে সেই জন্য গুণ আকারে 100/1 লিখেছি। তারপর কি করেছি? এই 100 আর 100 কি করেছি? কাটাকাটি করে দিয়েছি, যেহেতু সরলীকরণ করা যায়। তো আমার সংখ্যা বড় করে লাভ কি? যদি আমি সরলীকরণ করতে পারি তাহলে অবশ্যই সরলীকরণ করে ফেলবো। আচ্ছা, সমান কত? 666। এবার ক বাই 3, এইটা মনে হয় তোমরা বুঝতে পারো না। দেখো ক হচ্ছে এখানে লবের অংশ, এখানে 1 লবের অংশ, এখানে 1 লবের অংশ। তাহলে ভগ্নাংশের গুণের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে কি হয়? লবে লবে গুণ হয় না? তাহলে ক এর সাথে 1 গুণ করলে কি হবে? কই হবে। আর এখানে শুধু ছিল 3, তাহলে এই যে হরে আছে 3। এখন এই দেখো ক বাই 3 সমান 666। ক বাই 3 এর সাথে 3 হচ্ছে এই পাশে কি আকার আছে? ভাগ আকার আছে। এই পাশে আসলে কি হবে? সমীকরণের পক্ষান্তরের নিয়ম অনুযায়ী গুণ হয়ে যাবে। তাহলে এই যে 666 গুণন 3 লিখেছি, 666 সাথে 3 গুণ করলে হয় 1998। এই যে 1998 লিখে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, চলো আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। এটা একটু চেঞ্জ করে দিব, এখানে একটু দশমিক সংখ্যা নিয়ে আসার চেষ্টা করি। চলো, তোমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, যে কোন সংখ্যার মনে করো 0.05% সমান হবে 0.0005। ঠিক আছে, একদম সহজ, ভয় পাওয়ার কিছু নাই যে এতগুলা দশমিক দিল স্যার কেমনে সমাধান করব। স্যার তুমি নিয়ম জানো মানে তুমি সব জানো, ঠিক আছে, জাস্ট তুমি ক্যালকুলেশনটা ভুল করো না। ওকে, তাহলে চলো এখন কোন সংখ্যার 0.05% সমান 0.005। আচ্ছা, এখন সংখ্যাটি কত সেটা তো আমরা জানি না, সেজন্য ধরি সংখ্যাটি ক। ধরে নিলাম সংখ্যাটি কত বলো? ক। তাহলে প্রশ্ন মতে কি হবে বলো তো? ক এর 0.05% ইকুয়াল 0.0005। শূন্য বেশি দিও না, আবার শূন্য কমও দিও না। যদি কম বেশি করো তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। সো তুমি যখন খাতায় প্রশ্নটা লিখবা একবার প্রশ্নের সাথে মিলিয়ে নিবা, ঠিক আছে? যদিও তোমাদের অল্প সময় থাকবে, কিন্তু তারপরে আমি বলতেছি, তারপরেও কি করবা? এটা দেখে নিবা প্রশ্নের সাথে মিলিয়ে। আচ্ছা, চলো আমরা কাজ শুরু করি তাহলে। ক এর, আচ্ছা 0.05 এটা একটা দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যাকে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে সাধারণ ভগ্নাংশে যদি রূপান্তর করি তাহলে উপরে হবে 5, দশমিকের জন্য একটি 1 আর দশমিকের পরে 2 অঙ্ক ছিল সেজন্য 2টি 0। গুণন, এই যে পার্সেন্টেজ চিহ্ন আছে, পার্সেন্টেজ চিহ্নের জন্য কি যেন লেখা যায় বলো তো? 100/1 সমান। ঠিক একইভাবে এখানেও দশমিক সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি। চলো তাহলে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে? 1 দিয়ে 4টি 0। কথা বুঝে আসছে? আশা করি বুঝতে পারছো। এবার চলো কাটাকাটি আমি এখন করতে চাচ্ছি না, সমস্যা নেই। তাহলে ক এর সাথে 5 গুণ করলে কত হবে বলো তো? 5 ক হবে। আর এখানে 100 আর 100 গুণ করলে হবে কত? 10,000, অর্থাৎ 1 দিয়ে 4টি 0 সমান। এখানে কি আছে? 5, এখানে কত আছে বলো তো? 1 দিয়ে কয়টি 0 আছে? 4টি 0 আছে। আচ্ছা, এবার দেখো আমরা সমীকরণটা সমাধান করবার কিছুই না। তাহলে 5 ক সমান, এই যে 10,000 ভাগের 5 ছিল, এই 10,000 ছিল এই পাশে ভাগ আকারে, এটা এই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ 10,000 হয়ে গেল। তাহলে এই 10,000 আর এই 10,000 কি যাবে? কাটা যাবে। তাহলে কি থাকবে বলো তো? আমাদের থাকবে 5 ক সমান কি থাকবে বলো তো? 5 থাকবে। কি থাকবে? 5। আচ্ছা, এবার 5-এর সাথে ক এর সম্পর্ক ছিল কি? গুণ। তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ ক সমান কি হয়ে যাবে? 5 ভাগ কত? 5। 5কে 5 দ্বারা ভাগ করলে কত হবে স্যার? 1 হবে। কত হবে বলো? 1 হবে। বোর্ডে জায়গা কম থাকার কারণে আমি এই যে সমান চিহ্ন দিয়ে পাশাপাশি লিখে দিয়েছি, ঠিক আছে? তোমাদের খাতায় তো আর জায়গা কম নাই, তো তোমাদের এইভাবে করার দরকারও নাই। তাহলে আমরা ক এর মান কত পেলাম বলো তো? ক এর মান পেয়েছি 1। কত পেয়েছি? 1। তাহলে সুতরাং সংখ্যাটি কত? সুতরাং সংখ্যাটি হচ্ছে আমাদের 1, ঠিক আছে?
আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা। তো এ জাতীয় যদি গাণিতিক সমস্যা আসে আশা করি তোমরা পারবে। আচ্ছা, আর যেহেতু সমীকরণ দিয়ে অঙ্ক করছি শতকরার, তাহলে চলো আমরা দুই একটা অঙ্ক করি যেগুলো সমীকরণের সাহায্যে কি করা যাবে, সমাধান করা যাবে। আচ্ছা, তাহলে এটা মুছে দেই। প্রশ্নটা হচ্ছে এরকম, আচ্ছা প্রশ্নটা যদি এরকম দেই, ধরো এরকম দিলাম যে কোন সংখ্যার 15% এর সাথে 50 যোগ করলে 65 হবে। আচ্ছা 65 না দিয়ে চেঞ্জ করে দিই, 130 দিয়ে দিই, 130 হবে। তাহলে আমাদের প্রশ্নটা কি বলতো? প্রশ্নটাতে বলছে যে কোন সংখ্যার 15% এর সাথে 50 যোগ করলে 130 হবে। একদম সিম্পল বিষয়। এখন কথা হচ্ছে কোন সংখ্যার সাথে, সংখ্যাটি তো অ্যাকচুয়ালি স্যার আমি জানি না। তাহলে আমি ধরে নিব যে ধরি সংখ্যাটি সমান হচ্ছে কত, ক। ধরে নিলাম সংখ্যাটি কত বলো, ক। ঠিক আছে, আচ্ছা। তাহলে প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে ক এর, কারণ বলছে সংখ্যার 15%, তার মানে কি সংখ্যাটা হচ্ছে ক, তাহলে ক এর 15% এর সাথে যোগ করতে বলছে কত বলো তো, যোগ করতে বলছে কত, 50। যোগ করলে কত হবে বলছে 130। এই যে সমান দিয়ে লিখে দিলাম 130। আমি আবারও বলতেছি, দেখো প্রশ্নে বলছে কোন সংখ্যার 15% এর সাথে 50 যোগ করলে 130 হবে। তো আমি ধরে নিয়েছি সংখ্যাটি হচ্ছে কত, ক। প্রশ্ন মতে ক এর 15% এর সাথে যোগ করতে বলছে কত, 50। এই যে যোগ আকারে লিখেছি 50, যোগ করলে যেন কত হবে 130, সমান দিয়ে লিখেছি কত, 130। জাস্ট এটা এখন আমরা সমাধান করব, খুবই ইজিলি সমাধান করা যায়। সেটা কিভাবে খেয়াল করো, ক এর 15% মানে কি 15 গুণন, পার্সেন্টেজের পরিবর্তে কত যেন লেখা যায়, 100/1। এখন দেখো এই যে 50, এটা হচ্ছে একটা সংখ্যা, ধ্রুব সংখ্যা, যোগ আকারে আছে। তো আমরা সমীকরণের সমাধান করার সময় যেন কি বলেছিলাম, একটা মানে দ্রুত ক্যালকুলেশন করার জন্য যে যেগুলো ধ্রুবক থাকবে, অর্থাৎ শুধু সংখ্যা থাকবে, চলকযুক্ত থাকবে না, তাদেরকে আমরা ডান পাশে নিয়ে আসব। তাহলে খেয়াল করো, এই ডান পাশে ছিল 130, এই 50 এই পাশে ছিল প্লাস চিহ্ন যুক্ত, অর্থাৎ যোগ আকারে। যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে বিয়োগ আকারে, অর্থাৎ বিয়োগ কত স্যার, 50। একদম সহজ হয়ে গেল। এবার যদি চাও কাটাকাটি করতে পারি, এখানে 5 দিয়ে যদি কাটি, এখানে হবে 3, এখানে হবে কত বলো, 20। ওকে, আচ্ছা খেয়াল করো, ক এর সাথে 3 গুণ করতে হবে। ক এর সাথে কি গুণ করতে হবে, দেখো ক এর সাথে গুণ করতে হবে কত, 3। তাহলে ক এর সাথে 3 গুণ করলে কত হবে স্যার, 3 ক। আর আমাদের হরের জন্য কি আছে অবশিষ্ট, 20। এই যে 20 লিখলাম, সমান 130 থেকে তুমি কি করো, 50 বিয়োগ করো, তাহলে কত হবে স্যার, 80 হবে। এবার খেয়াল করো, 3 ক, 20 ছিল এই পাশে ভাগ আকারে, ওই পাশে গেলে হয়ে যাবে গুণ, অর্থাৎ 20 গুণন 80। ঠিক আছে, এবার খেয়াল করো, তাহলে ক সমান তাহলে কত হচ্ছে দেখো তো। আচ্ছা 3 ক সমান 8 দুগুণে কত, 16, আর 2টা 0, অর্থাৎ 1600। এখন বা ক সমান কত আসবে বলো তো, 1600 ভাগ কত স্যার, 3। ঠিক আছে, ভাগ কত বলো, 3। আচ্ছা ওকে, একদম সহজ। এবার 1600কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কতবার যাবে, 3 5 15, 1 0 থাকবে, 3 3 9, এখানে থাকবে 1 0, 3 3 9, অর্থাৎ 533 সমস্ত 3/1। তাহলে আমাদের সংখ্যাটি বের হয়েছে কত, 533 সমস্ত 3/1। ওকে, ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ক এর মান যত, সংখ্যাটিও কি হবে ঠিক তত। তাহলে আমরা লিখে দিই, সুতরাং সংখ্যাটি সমান কত বলো তো, 533 সমস্ত 3/1। তো আশা করি এ ধরনের প্রশ্ন যদি আসে তাহলে তুমি ইজিলি করতে পারবা। এখন দেখো, তোমাকে ক্লাসে করানো হলো যোগ করলে, পরীক্ষায় তো আসতে পারে স্যার বিয়োগ করলে, আসতে পারে না যে কোন সংখ্যার 15% থেকে 50 বিয়োগ করলে কত হবে, 130 হবে। যদি এই ধরনের প্রশ্ন আসে, তোমাকে এখানে যোগ করতে বসতে বলে তুমি এখানে যোগ চিহ্ন দিয়েছিলে, তো
তো তোমাকে যদি বিয়োগ করতে বলে তাহলে তুমি কি করবা, বিয়োগ দিবা, শেষ। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী সমস্যায় চলে যাই। আশা করি তোমরা এই ধরনের সমস্যাগুলো পরীক্ষায় যদি আসে তাহলে করতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার ধরো আরেকটা প্রশ্ন আমি যদি এইভাবে লিখি, দ্বিতীয় প্রশ্নটা আরেকটি সমস্যার সমাধান করি। তোমাকে বলতে পারে যে অর্ধেকের 50% এর সাথে 4/1 এর 25% গুণ করলে কত হবে, গুণ করলে কত হবে। দেখো প্রশ্নটা রিড করো তো ভালোভাবে। বলছে কি যে অর্ধেক এর 50% এর সাথে 4/1 এর 25% গুণ করলে কত হবে। একদম সিম্পল। কেমন সিম্পল, আমরা প্রথমে অর্ধেকের 50% লিখবো, তার সাথে গুণ দিয়ে লিখবো কি 4/1 এর কত পার্সেন্ট, 25%। কারণ আমাকে প্রশ্নে বলছে যে অর্ধেকের 50% এর সাথে গুণ করতে বলছে কার, 4/1 এর 25%। তাহলে চলো যেভাবে বলছে প্রশ্নের নির্দেশনা দিয়েছে আমি ঠিক সেভাবে সমাধান করার চেষ্টা করি। তাহলে এই প্রশ্নের সমাধানটা কিভাবে করব, তাহলে 1/2 এর 50% গুণ 4/1, একটু ব্রেকেট দিয়ে আটকে দিলাম, গুণ 4/1 এর কত পার্সেন্ট বলো তো, 25%। ঠিক আছে, ওকে। তাহলে 1/2 এর 50%, এই যে 50 লিখলাম, আর পার্সেন্টেজের জন্য যেন কত লিখতে হয় স্যার, 100/1, এই যে লিখলাম। ঠিক আছে, এরপরে গুণ 4/1 লিখতেছি, তারপরে ছিল এর সাথে কি আছে 25%, তাহলে 25 লিখলাম, পার্সেন্টেজের জন্য কি যেন লিখতে হবে 100/1, এই যে ব্রেকেট দিয়ে আটকে দিলাম। যদি কাটাকাটি করা যায় করব, না করলে করব না। এই যে 25 দ্বারা ভাগ করলে এখানে হবে 4, আর এখানে 50 দ্বারা ভাগ করলে এখানে কত হবে 2। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, 2/1 এর কত, 2/1 গুণন 4/1 এর কত বলো তো, 4/1। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এর আছে, এখন লবে আর লবে গুণ করো, 1 হবে, হরে হরে গুণ করো, 2 আর 2 গুণ করলে কত হবে 4, গুণন 1 আর 1 গুণ করলে কত হবে 1, 4 আর 4 গুণ করলে হবে কত 16। এখন খেয়াল করো 1 আর 1 গুণ করলে হবে কত 1, 4 আর 16 গুণ করলে কত হবে 64। দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার। একদম সহজ, একদম সহজ। জাস্ট তোমাকে প্রশ্নে যেটা বলছে সেই অনুযায়ী তুমি কাজ করবা। ঠিক আছে, সমাধান এমনি চলে আসবে। ঠিক আছে, আর শোনো, ক্যাডেট ভর্তি পরীক্ষা কিন্তু গণিতে থাকবে 100 নম্বর। 100 নম্বরের মধ্যে তুমি যদি মোটামুটি তোমার কোচিং বলো, তোমার প্রাইভেট টিউটর বলো, যেভাবে পড়ায়, ওনারা যেহেতু পড়ায় তার মানে ওনারা অভিজ্ঞ আছে এবং ওনাদের এই সম্পর্কে আশা করি ধারণা আছে। তো তারা যেভাবে পড়াবে, যেভাবে প্রস্তুতি নিতে বলবে তুমি সেভাবে প্রস্তুতি নাও। এবং শুধু সারাদিন প্রাইভেট কোচিং করো না, নিজে যেন পড়ার সময় থাকে এই সময়টাও বের করে রাখো। আমার কথা বুঝতে পারছো? তুমি সারাদিন প্রাইভেট আর কোচিং করলা, রাতে এসে ঢুস করে ঘুমাই পড়লা, লাভ নাই তো। আমার কথা বুঝতে পারছো? তোমার নিজেও যেন পড়ার সময় থাকে, সেই সময়টা তোমাকে বের করে রাখতে হবে। আর আমি তোমাদের বলবো, যারা মানে যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় কাজগুলো ভালোভাবে করবো। যারা আমরা মুসলিম আছি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। ঠিক আছে, নামাজ পড়বো, হ্যাঁ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ তোমার এই পথটাকে, ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে যেন কি করে দেয়, সহজ করে দেয়। ঠিক আছে, আর তোমরা চেষ্টা করবে একটা রুটিন বানাবা বা একটা টার্গেট রাখবা, যে সকালে একটা টার্গেট করবো, আজকে সারাদিন অথবা দুপুর বেলা পর্যন্ত আমি এই অংশটা পড়বো, আবার দুপুর থেকে বিকাল এই অংশটা পড়বো, সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত এই অংশটা পড়বো, 9টার পরে 12টা বা 11টা যেটাই বলো না কেন আমি কি করব, এই অংশটা পড়বো। এইভাবে যদি তুমি পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার সিলেবাস খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা একদম সহজ ছিল। ক্লাসের মোটামুটি প্রায় 50 মিনিট চলছে, আর সময় আসলে অ্যাকচুয়ালি আমার খুব একটা নেই, আমাকে একটু যেতে হবে বাহিরে, কাজ আছে। তো এখন সর্বশেষ আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে আমি তোমাদের ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা, সেটা হচ্ছে যদি এরকম আসে, তোমাকে জাস্ট যদি বলে, যেমন বলতে পারে যে 25/50 এর শতকরা কত, শতকরা কত। দেখো এটা তুমি বড় করেও করতে পারো, ছোট করেও করতে পারো।
দেখো এখানে বলছে 25, 50 এর শতকরা কত। দেখো এখানে 25কে তুলনা করা হয়েছে, 25কে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, তুলনা করা হয়েছে। কার সাথে তুলনা করছে বলো তো, এই যে 50 এর সাথে, 50 এর সাথে তুলনা করা হয়েছে, তুলনা করা হয়েছে। খেয়াল করো এখানে প্রশ্নে বলছে 25, 50 এর শতকরা কত, তার মানে 25কে তুলনা করা হয়েছে কার সাথে, 50 এর সাথে তুলনা করা হয়েছে। যদি তুমি প্রশ্ন পড়ে বুঝতে পারো যে একটি অংশের সাথে আরেকটি অংশ, অর্থাৎ একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যা কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, তাহলে তুমি এটা যেভাবে সমাধান করবা সেটা হচ্ছে এইভাবে একটা ভগ্নাংশের চিহ্ন দাও। চাইলে তুমি এটা নোট করেও রাখতে পারো, যখন তুমি ক্লাসটা করবা এই অংশটা তুমি চাইলে খাতায় লিখে রাখতে পারো। এখানে উপরে হবে যাকে তুলনা করা হয়েছে, যাকে তুলনা করা হয়েছে, আর হরে কি হবে, যার সাথে তুলনা করা হয়েছে, যার সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, যার সাথে তুলনা করা হয়েছে। তাহলে লবে কি হবে, যাকে তুলনা করা হয়েছে, আর হরে কি হবে, যার সাথে তুলনা করা হয়েছে। এইটুকু লেখার পরে তোমাকে গুণ করতে হবে কত দিয়ে, 100% দিয়ে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এইভাবে যদি এই প্রশ্নটা সমাধান করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো আমি একটু সমাধান করে দিচ্ছি এই সূত্র অনুযায়ী বা এই নিয়ম অনুযায়ী। তাহলে দেখো এই প্রশ্নে 25কে তুলনা করা হয়েছে 50 এর সাথে, তাহলে যাকে তুলনা করা হয়েছে সে হবে লবে। তাহলে তুলনা করা হয়েছে কাকে, 25কে, তাহলে এখানে 25 লিখলাম। কার সাথে তুলনা করা হয়েছে বলো তো, 50 এর সাথে, তাহলে 50 লিখলাম নিচে। গুণন কত পার্সেন্ট দিতে হবে, 100% দিতে হবে। এই যে গুণন কত পার্সেন্ট দিলাম, 100% দিলাম। যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করব, 50 দুগুণে কত বলো, 100। তাহলে এখানে নিচে তো 1 আছে, তাহলে 1 হরে থাকলেও যা, না থাকলেও তা। 25 দুগুণে কত স্যার, 50%। একদম সহজ, একদম সহজ। ঠিক আছে, চলো এ জাতীয় আরেকটি সমস্যা সমাধান করি, আরেকটা। যেহেতু করলামই, ক্লাসটা একটু ভালোভাবে শেষ দেওয়ার চেষ্টা করি। যদি বলি তোমাকে এইভাবে বলি, যেমন ধরো বললাম 25 ক, 25 ক 500 এর শতকরা কত। তাহলে দেখো তো এখানে 25 ক 500 এর শতকরা কত, তাহলে তুলনা করা হয়েছে কার সাথে, 500 এর সাথে। তুলনা করা হয়েছে কাকে, তুলনা করা হয়েছে 25 ক কে, 25 ক একে তুলনা করা হয়েছে কার সাথে, 50 এর সাথে। তাহলে আমরা একটু আগে একটা নিয়ম শিখলাম, সেই নিয়মটা কি ছিল, যাকে তুলনা করা হয়েছে সে থাকবে লবে, অর্থাৎ 25 ক, আর যার সাথে তুলনা করা হয়েছে তাকে, সে থাকবে কোথায়, হরে। এই যে 500 এর সাথে তুলনা করা হয়েছে, হরে দিলাম 500, গুণন 100%। ওকে চলো কাটাকাটি করি। 100কে 100 দ্বারা ভাগ করলে হবে 1, আর 500কে ভাগ করলে হবে কত, 5। 5 একে 5, 5 25-এ কত, সরি 5 5-এ 25। তাহলে হরে আছে কি, শুধু 1, না লিখলেও চলবে। আর উপরে কি আছে, 5 ক, আর এখানে আছে 1, তাহলে 5 ক এর সাথে 1 গুণ করলে কত হবে, 5 কই হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত বলো তো, 5%। 5%। আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি। কত পার্সেন্ট বলো, 5%। ওকে, আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। এটা হচ্ছে তোমাদের জন্য 1 নাম্বার ক্লাস। তো আমি দ্বিতীয় ক্লাসের জন্য তোমাদের জন্য কিছু ডাকের অঙ্ক বা গাণিতিক বড় বড় গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা সমস্যায় অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ থাকবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালোভাবে প্রস্তুতি নাও ক্যাডেট ভর্তি পরীক্ষা 2027-এর জন্য। খোদা হাফেজ।